আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে খোকন ও রফিক নামের দুই মাদক কারবারিকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5 কেজি 50 গ্রাম ক্রিস্টাল ম্যাথ, একটি বিদেশি পিস্তল ও গুলি। জব্দ হওয়া ক্রিস্টাল ম্যাথের বাজার মূল্য 12 কোটি 50 লাখ টাকা। দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র্যাব জানায়, চক্রটি দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। উদ্ধারকৃত আইস এ যাবৎকালে একটি চালানের সর্বোচ্চ পরিমাণ আইস। উদ্ধারকৃত আইসের বর্তমান বাজার মূল্য প্রায় 12.5 কোটি টাকা। গ্রেফতারকৃতরা টেকনাফ কেন্দ্রিক মাদক সিন্ডিকেটের একটি অন্যতম হোতা। বিগত বেশ কয়েক বছর যাবৎ এই গ্রেফতারকৃতরা টেকনাফ কেন্দ্রিক ইয়াবা সহ অন্যান্য মাদক চোরাকারবারি করে আসছিল। আবারও দেশের খবর। জার্মানির নোবিলিয়া এবং ইতালির স্মেগ নিয়ে আসলো পেন্ট হাউস লিভিংস। শনিবার রাজধানীর বনানী সুবাস্তু সুরাইয়া ট্রেড সেন্টারে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে নোবিলিয়া এবং স্মেগ নামে জার্মানি ও ইতালির দুটি বিখ্যাত ব্র্যান্ড উন্মোচন করেছে। এ সময় উপস্থিত ছিলেন পেন্ট হাউস লিভিংসের চেয়ারম্যান নীলিমা ইয়াসমিন, ম্যানেজিং ডিরেক্টর খাদিজা ইয়াসমিন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। নোবিলিয়া একটি জার্মান ব্র্যান্ড যারা মূলত রান্নাঘরে ব্যবহৃত আসবাব নিয়ে কাজ করে, এবং স্মেগ একটি ইতালিয়ান ব্র্যান্ড যা হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কে নতুন ধারণা তৈরি করেছে। পুত্রের শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে নিজ বাড়িতে আর ফেরা হলো না শ্বশুর শহরুদ্দিনের। শুক্রবার সকালে পারিবারিক কলহ মিটমাট করতে পুত্রের শ্বশুর বাড়িতে গেলে পুত্রবধূ ও তার স্বজনদের এলোপাতাড়ি লাঠির আঘাতে মৃত্যু হয় শ্বশুর শহরুদ্দিনের। রংপুরের হাসনা বাজারের উত্তম উত্তরপাড়া গ্রামের আল আমিন মিয়ার বাড়িতে ঘটে এ ঘটনা। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে রমেক হাসপাতালের মর্গে পাঠায়। বউ এখান থেকে রাগারাগি করে মনে হলো শ্বশুর বাড়ি চলে গেছে। বউকে আনতে যায়, পরে ওরা ওখানে আটক হয়ে গেছে। মারার সাথে মারা গেছে। আমি বিচার চাই, আমি এনার ন্যায্য বিচার চাই, আমি ওর ফাঁসি চাই। ও আমার বাবা মারলো কেন? ঘুষার পরে তখন আমি ঘরে আসছি, এমন সময় আমার বউ চলে উঠলো, আব্বা পড়ে গেছে। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন। এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিকে একই প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় পালিত হল বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বাড়ির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং কৃষি কর্মকর্তা জেসমিন জাহান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের দুই প্রান্তে অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয় তীব্র যানজটের। শুক্রবার ও শনিবার ছুটির দিনে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পদ্মা পারাপারের অপেক্ষায় থাকে 1500 যানবাহন। এ সময় প্রচণ্ড রোদ আর গরমে দুর্ভোগ পোহাতে হয় চালক, সহযোগী ও যাত্রীদের। এদিকে পাটুরিয়া ফেরিঘাটের কাছে কয়েকদিন ধরে নাব্যতা সংকট দেখা দেয় ড্রেজিং করে বালু সরানো হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। টাঙ্গাইলের কালীহাতির নাগবাড়ি ইউনিয়নের নুরুন নাহার নামের এক গৃহবধূকে গুম করার প্রতিবাদে মানববন্ধন করল ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার মরিচা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নুরুন নাহারকে উদ্ধার সহ স্বামী হারুনের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনের বক্তারা। এটা থানায় জিডি করা হয়েছে, থানা কর্তৃপক্ষ তদন্তে এটা প্রমাণিত হয়েছে, তাকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল। আজকে 1.5 মাস যাবৎ আমাদের মেয়ে নুরুন নাহার নিখোঁজ। আমরা এই নুরুন নাহার নিখোঁজ হওয়ার কারণে তার স্বামীর বিচার চাই। এই হারুনের আমরা যথেষ্ট বিচার চাই। বিচার নেওয়া পর্যন্ত আমাদের মনে কোনো শান্তি নাই। হারুনের বিচার চাই। হারুনে আমার বোনকে মেরে ফেলেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদরের বারাকপুর বাজারে অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও কামরুল ইসলাম নামের 2 হরিণ শিকারীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হরিণের 18টি চামড়া। আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে হরিণের মাংস ও চামড়া সরবরাহ করে আসছিল বলে জানায় র্যাব। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 6-এর পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী পায়রা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। সেতুটি উদ্বোধন হলে দক্ষিণাঞ্চলের সাথে দেশের যোগাযোগ ক্ষেত্রে ঘটবে এক বৈপ্লবিক পরিবর্তন। চলতি মাসে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালী থেকে নাজিম উদ্দিনের তথ্য বিরোধচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর 2016 সালে লেবুখালী পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে মূল সেতুর 99% কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া নদীর তীর রক্ষা প্রকল্পের কাজও শেষ পর্যায়ে। এই সেতুতে বেশ কিছু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, বিশেষ করে নদীর মধ্যে এবং পাশে থাকা পিয়ারে যাতে কোনো নৌযান ধাক্কা দিতে না পারে সেজন্য পিয়ারের পাশে নিরাপত্তা পিলার স্থাপন করা হচ্ছে। শুধু তাই নয়, বজ্রপাত কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সেতুর কোনো ক্ষতি হলো কিনা সেটি মনিটরিং করার ব্যবস্থা রাখা হয়েছে। নৌপথ সচল রাখার পাশাপাশি পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে বিবেচনা করেই নান্দনিকতায় নির্মাণ করা হয়েছে এ পায়রা সেতু। 1470 মিটার দীর্ঘ এই সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগে তৈরি হবে এক যুগান্তকারী মাইলফলক। 4 থেকে 5 ঘন্টার ভিতরে আমরা ঢাকা থেকে ফেরিবিহীন খুব দ্রুত আসতে পারবো এলাকায়। দক্ষিণাঞ্চলে যেহেতু কুয়াকাটা আছে, ব্রিজটা হয়ে গেলে যোগাযোগের উন্নয়নের জন্য আরো দর্শনার্থী বাড়বে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা উন্নয়ন করতে পারবো। ব্রিজটা চালু হলে পয়সা থাকা লাগবে না, সময় কম লাগবে। এই সেতুর কারণে সবচেয়ে বেশি লাভবান হবে কুয়াকাটা কেন্দ্রিক পর্যটন শিল্পের। এই পদ্মা সেতু এবং লেবুখালী সেতু, এই 2টা সেতু যদি উন্মোচন হওয়ার পরে আমাদের যে দক্ষিণ অঞ্চলে সামুদ্রিক এই যে পায়রা সমুদ্র বন্দর, তারপরে তাপ বিদ্যুৎ কেন্দ্র, এবার কুয়াকাটা পর্যটন কেন্দ্র এবং সবচেয়ে বেশি পর্যটকের আগমন হবে। এদিকে চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন এবং তখনই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। গণভবন থেকে জুমের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এটা উদ্বোধন করবেন এবং এইখানে এই প্রান্তেও যেটা ব্রিজের প্রান্তে যেটা যে স্থাপনাটা এটা উদ্বোধন করা হবে, ব্রিজের প্রান্ত স্থানীয় গণমানুষদের সহকারে যারা এখানে এলাকার মানুষজন আছে তারাও দৃষ্টিনন্দন এ সেতুতে রয়েছে দেশের সর্বোচ্চ উচ্চতার পাইল, রয়েছে দীর্ঘতম স্প্যান। এক্সট্রা ডোজড কেবল স্ট্রেট পদ্ধতিতে নির্মিত হয়েছে সেতুর মূল অংশ। সেতুর সুরক্ষায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম। চলতি মাসে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন, সে আশায় বুক বেঁধে রয়েছেন দক্ষিণাঞ্চলের সর্বসাধারণ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জামালপুর সদরের মেস্টা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদ্যুতের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করল স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ। শনিবার সকালে উপজেলার মিস্টার চেয়ারম্যানের মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মান্ধ ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ, এই স্লোগানে রংপুরে মানববন্ধন করল বঙ্গবন্ধু পরিষদ। শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সহ আইন সম্পাদক রফিক হাসনাইন সহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ। এবার কৃষি সংবাদ। বগুড়ার গাবতলীতে একই জমিতে একই সময়ে পেঁপে, আদা ও হলুদ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। তারা জানান, পেঁপে দীর্ঘমেয়াদী ফসল হলেও আদা ও হলুদ সাথী ফসল হিসেবে পেঁপের সাথে চাষ করা যায়। এতে বাড়তি কোনো খরচ করতে হয় না এবং পরিশ্রমও কম লাগে। এদিকে দুটি আলাদা ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান। মোটামুটি আর কি লাভজনক ফসল,
3 বিঘা জমিতে পেঁপে লাগাইছি এবার। 3.5 বিঘা মাটিতে এখন আমার পেঁপে আসছে আর কি। এবার জমিতে আদা লাগাইছি, তার কারণ সাথী ফসল হিসেবে আদাটাই আর কি ভালো। এবছর আমাদের গাবতলী উপজেলায় সাথী ফসল হিসেবে পেঁপের সঙ্গে মিষ্টি কুমড়া, আদা, হলুদ বীজ হয় এবং একই সঙ্গে একই জমিতে 2 থেকে 3টি ফসল আবাদ করতে সক্ষম। এবার আবহাওয়া সংবাদ। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। এটি দেশের অন্যান্য স্থানে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।